নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? গল্পকথাকৃতি চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি এই উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। যারা আমার নতুন শ্রোতা বন্ধু, যদি এখন উপন্যাসটি শুনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যখন আমি আবার নতুন নতুন পর্ব আপলোড করব, নতুন কোনো উপন্যাস শুরু করব, আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আজকের পর্ব। আর অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। শুরু করছি আজকে শতধারায় বয়ে যায় উপন্যাসের ৮ম পর্ব। হিরণদের রাজদিয়ার জমিবাড়ি এক্সচেঞ্জের পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবার দুদিন বাদে হঠাৎ লাফাতে লাফাতে নিত্যদাস এসে হাজির। সে এলো সন্ধ্যের পরে। বেশ কিছুদিন বাদে তাকে সুধাদের বাড়িতে দেখা গেল। এর মধ্যে হিরণ অফিস থেকে ফিরে এসেছিল। এখন বাড়িতে রয়েছে সে, বিনয়, দারিক দত্ত আর উমা। সুধা আর সরস্বতী নেই। কাছেই এক বাড়িতে সত্যনারায়ণের পুজো, ওরা বিশেষ করে যাবার জন্য বলে গিয়েছিলেন। সরস্বতী আগের তুলনায় ইদানিং অনেকটাই ভালো, যুবুথুবু ভাব আর ততটা নেই, মোটামুটি হাঁটাচলা করতে পারেন। সুধা তাকে নিয়ে পুজোর বাড়িতে গেছে। পুজো শেষ হলে গীতা পাঠ হবে, তারপর প্রসাদ নিয়ে ওদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। অনাত্মীয় লোকজন এলে যেমনটা করা হয়, নিত্যদাসকেও তেমনই বাইরের ঘরেই বসানো হয়েছে। ওখানেই রয়েছে বিনয়, হিরণ এবং দারিক দত্ত। আজ বিকেল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে। যত সময় যাচ্ছে ঠান্ডার দাপট ততই বেড়ে চলেছে। কনকনে হাওয়া ছেড়েছে উত্তর দিক থেকে। চামড়ায় লাগলে মনে হয় ছুরির ফলা কেটে কেটে বসে যাচ্ছে। সেই সঙ্গে গাঢ় হয়ে নামছে কুয়াশা। দারিক দত্তর পরনে মোটা খদ্দরের ধুতি, পাঞ্জাবি এবং সোয়েটারের ওপর শাল, মাথায় কান ঢাকা উলের টুপি। বিনয় আর হিরণের গায়েও ঘরে পড়ার পোশাক। উত্তরে বাতাস ঢুকবার জন্য ঘরের সব দরজা জানালা সেই বিকাল থেকেই বন্ধ। তবু অদৃশ্য ছিদ্র দিয়ে ঘরের ভেতর হিম এসে ছুঁচে মতো ফাড়ের ভিতর ঢুকে যাচ্ছে। টালিগঞ্জের এই এলাকাটায় মশাদের প্রচণ্ড উৎপাত। বেলা পড়ে এলে তারা ঝাঁকে ঝাঁকে চারপাশের বাড়িগুলোতে হানা দিতে থাকে। দরজা জানালা বন্ধ করেও রেহাই নেই। মশাদের একটা পল্টন ঠিক ফাঁক খুঁজে খুঁজে হিরণদের এই বাইরের ঘরটায় চলে এসেছে। পিনপিন আওয়াজ তুলে সমানে চক্কর দিচ্ছে। আর তাক বুঝে চারটে মানুষের শরীরে যেখানে যেখানে খোলা জায়গা নজরে পড়ছে ঝাঁপিয়ে পড়ে হুল বেঁধচ্ছে। উমা চা বিস্কুট দিয়ে গিয়েছিল। একটা কাপ তুলে সশব্দে লম্বা চুমুক দিয়ে নিত্যদাস বলল, ভাবছিলাম কাইল দিনের বেলা আইম, কিন্তু শোনা শোনা একখান কথা কানে আইতেই আইজিদ লৌড়াই আইলাম। কি শুনে দৌড়ে এলেন আপনি? হিরণ জিজ্ঞেস করল। এইটা কি ভালো হইল হিরণ ভাই? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না, কোনটা ভালো হলো না? এই যে দেশের বাড়ি জমিন এক্সচেঞ্জ করলেন, এই খবরটা একবার আমারে জানাইলেন না? আপনাকে জানাবার কথা কি ছিল? হ্যাঁ ছিল না, কিন্তু আমি তো আপনাকে দেশের লোক। আপনি তো জানেন আমি হিন্দুস্তান পাকিস্তানের সম্পত্তি এক্সচেঞ্জের কারবার করি। আগে যেই দিন আইছিলাম ঠিকানা দিয়া গেছি। এখন পোস্ট কার্ড সাইরা দিলে কবি তো চইলা আসতাম। লোকটা কি চাইছে বুঝতে না পেরে হিরণ তাকিয়েই থাকল। নিত্যদাস আবার বলল, রাইজদায় আপনাকে 2 ফসলি 60খানি সরস চাষের জমিন, বাগবাগিচা আছে, পুকুর, বসত বাড়ি। এই হগলের বদলে পাইলেন কিনা খান মঞ্জিল, 60-70 বছরের পুরানা একখান দালান। খান মঞ্জিলের সঙ্গে আমাদের বাড়ি এক্সচেঞ্জ করেছি, এটা আপনি জানলেন কি করে? 1 বছরের উপরে এই কাম করতে আসি হিরণ ভাই। মেলা খবর আমারে রাখতে হয়। কারা ইন্ডিয়ার সম্পত্তি বদলা বদলি কইরা পাকিস্তানে যাইতে আছে, আর কারা পাকিস্তান থেকে একই উদ্দেশ্য লইয়া ইন্ডিয়ায় আইতে চায়, এই হগল না জানলে কারবার সালামু কেমনে? এদিকে বিনয় একদৃষ্টে নিত্যদাসকে লক্ষ্য করছিল। রাজদিয়া থেকে হেমনাথের চিঠি এসেছে কিনা জানার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। নিত্যদাস বলে ওঠে, আমার হাতে আরও বড় গাহেক আসিল। আপনাকে জমিন বাড়ির বদলে এই টালিগঞ্জেই খান মঞ্জিলের দেড়া বাড়ি আর প্যারায় 9 খাটা জমিন পাইয়া যাইতেন।
আর হ্যাই বাড়িও খান মঞ্জিলের লাখান অতকালের পুরানা নয়। আপনাকে জব্বর লোকসান হইয়া গেল। আমিও মধ্যিখান থেকে ফাঁকে পইরা গেলাম। আপনাকে কাছ থেকে বেশি কিছু নিতাম না, কিন্তু অন্য পক্ষ কম কইরা 5-7 হাজার নির্যাস দিত। ইস, দানপত্রকরণের আগের দিনও যদি টের পাইতাম, খান মঞ্জিলের এক্সচেঞ্জটা আটকাইয়া দিতাম। নিত্যদাসের এত মনস্তাপ, এমন আফসানির কারণ এতক্ষণে বোধগম্য হল। বিরাট অঙ্কের দালালিটা হাতছাড়া হয়ে যাওয়ায় শোক উথলে উঠেছে তার। হিরণ আস্তে আস্তে মাথা নাড়ে, তা পারতেন না কেন? অনেক আগেই শওকত আলী খানের সঙ্গে এক্সচেঞ্জের কথাবার্তা বলে রেখেছিলাম। তখনও আপনি আমাদের এই বাড়িতে আসেননি। দাদু আর জেঠিমা সেই সময় পাটনায় ছিলেন। দেশের জমিজমার বদলে মুসলিম প্রপার্টি নিতে ওদের ভীষণ আপত্তি ছিল। সুধারও মত ছিল না। পরে অবশ্য সবাই রাজি হয়। শওকত সাহেব আমাদের আশায় এতদিন অপেক্ষা করেছিলেন, তাকে কি ফট করে না বলে দেওয়া যায়? দারিক দত্ত নিঃশব্দে দুজনের কথা শুনে যাচ্ছিলেন। এবার মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কথা যখন দেওয়া হয়েছে তা নড়চড় করা ঠিক হতো না। নিত্যদাস থতমত খেয়ে গেল। নিমেষে সামলে নিয়ে গলার স্বর একটু উঁচুতে তুলে বলল, একখান কথা কমু, কিছু মনে কইরেন না। আপনারা অহনো সেই সত্য যুগে পইরা আছেন। দিনকালার আগের লাখান নাই। যা করলে লাভ বেশি হেয়াই করণ উচিত। যদিন সুযোগ পাওয়া যায় এইটা পুরা উসুল কইরা নেওয়ান হইল বুদ্ধিমানের কাম। কারে শুকনা মুখের কথা দিছিলেন, হেয়া ধইরা বইসা থাকলে হইব? নিত্যদাস নামে এই ধুরন্ধর লোকটা জগতে মাত্র কয়েকটা জিনিসই বোঝে, অনেক টাকা আর অনেক লাভ। এক নাগাড়ি উপদেশ বর্ষণ করে হাঁপিয়ে পড়েছিল নিত্যদাস। একটু দম নিয়ে আবার আরম্ভ করে, দেশের অত সম্পত্তির বদলে আপনারা পাইলেন মোটে 6 কাঠা জমিন আর পুরানা একখান দালান, আর আমার কপালে ঠন ঠন একটা ঘষা আতলাও জুটল না। অগলি অদৃষ্ট। খানিক চুপচাপ, যার জন্য এতক্ষণ অস্থির হয়েছিল, এই ফাঁকে সেটা বলে ফেলে বিনয়। অনেকদিন পর তো আপনি এলেন। আর 2-1 দিন দেখে আপনার বাড়িতেই যেতাম। কেন জানেন? দাদুকে যে সেই চিঠি লিখেছিলাম তার তো উত্তর এখনো পাইনি। রাজদিয়া থেকে তার চিঠি কি এসেছে? না। তয় আমার এই লোকটা জয়নাল, যার নাম, ঢাকা আর ফরিদপুর থেকে চিঠিপত্র আইনা বর্ডারে পৌঁছাইয়া দেয়। হ্যাঁ, খবর পাঠাইছে পরের সপ্তাহে হেমকথা চিঠি লই আইব। ও, দাদুর জন্য ভীষণ দুশ্চিন্তায় আছি। চিন্তা তো হওনের কথাই। হেমকথা চিঠি যে আর কয়দিনের মধ্যেই পাইবেন এই কথা কান কনের লইগাই কাল আইতাম, কিন্তু হিরণ ভাইগো সম্পত্তি এক্সচেঞ্জের খবর পাইয়া আইজি চইলে আইসি। দাদু দিদারা কেমন আছেন কিছু জানেন? না। দিন 20 আগে দাদু যে চিঠিটা পাঠিয়েছিলেন তাতে লিখেছেন রাজদিয়ার অবস্থা দিনকে দিন খুব খারাপ হচ্ছে। এখন ওখানে কি চলছে কে জানে। বর্ডারে জয়নালের লগে দেখা না হন তরি কিছুই কইতে পারুম না। আর তো কয়টা দিন, এরপর হেমকথা চিঠি আয়না দিমু, হগলি জানতে পারবেন। ততদিন একটু ধৈর্য ধৈর্য থাহেন। যতদিন না নিত্যদাস হেমনাথের চিঠি নিয়ে আসছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিত্যদাস হঠাৎ করেই অন্যমনস্ক হয়ে গেল। অন্যমনস্কের মতো কি ভাবছিল, হঠাৎ তার চোখ দুটো চকচক করে ওঠে। বেশ উত্তেজিত ভাবেই ডাকে, ছোটবাবু। হ্যাঁ, কিছু বলবেন? আপনার বাবাই কেতুগঞ্জের মজিদ মিয়ার কাছ থেকে 30 খানি জমিন কিনছিলেন না? 3 ফসলি চমৎকার খেতি, বছরে 3 বার ফসল হইত। আউশ আমন আর রবিখন্দের সময় তিল, কলই, সরষা, রান্ধনি। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো জমি। কেন? শুনছি আপনার বাবার তীর্থধর্মে মতি হইছে। তিনি সংসার পোলামাই আর মায়া সাইরা কোন এক গুরুর কাছে সইলা গেছেন। হ্যাঁ, তা রাজদিয়ার হে জমিনগুলোর কি ব্যবস্থা কইরা গেছেন? বাবা কোনো ব্যবস্থা করে যাননি। জমিগুলো যেমন ছিল তেমনই রয়েছে। দাদু লোক দিয়ে বছর ধরে চাষবাস করাচ্ছেন। আমার একখান পরামর্শ লন ছোটবাবু। কি পরামর্শ? হেমকথা তেনার বিষয় সম্পত্তি এক্সচেঞ্জ করবে কিনা জানি না, তেনিই জানেন। ওনার মতি গতির তো তল পাই না। পাকিস্তান হইয়া গেছে, ওইখানের লগে আমাকে সম্পর্ক শেষ। এত বড় বিদ্বান মানুষ কেন যে বুঝেন না?
হিন্দুরা বর্ডারের ওই ধারে থাকতে পারবো না? দেশের উপর কেন যে এত টান, কেন যে এত মায়া? হে যাওক, উনি যা ভালো মনে করবেন হেয়াই করবেন, কিন্তু আপনাকে জমিনগুলো নেসেন্স করাইয়া ফেলেন, আমার হাতে গায়ে কাছে। ইঙ্গিতটা আগেই পেয়েছিল বিনয়, কিন্তু জমি জমা বিষয় আসা সম্পর্কে তার কোনো রকম মোহ নেই। তাছাড়া রাজদিয়ার ওই জমি তার একার নয়, সুধা এবং সুনীতিরও। ওই ব্যাপারে তাদেরও খুব একটা আগ্রহ নেই। বিনয় বলল, দেখুন বাবা আমাদের 3 ভাই বোনকেই বলে গেছেন ওই জমিটা নিয়ে আমরা যা ভালো বুঝবো তাই যেন করি, কিন্তু জমি নিয়ে আমরা এখনও কিছু ভাবিনি। রাজদিয়ার জমি এক্সচেঞ্জ করলে ওয়েস্ট বেঙ্গলে খানিকটা জমি হয়তো পাবো, কিন্তু সেসব দেখাশোনা কে করবে, কে চাষবাস করাবে? আমাদের অত সময় নেই, ওগুলো যেমন আছে তেমনই থাক। কিন্তু নিত্যদাস সহজে হাল ছাড়ার পাত্র নয়, জোঁকের মতন সে লেগে রইল। জমিনের বদলে যদি নেই পারে জমিন না নেন, অন্য একটা উপায় হইতে পারে। কি উপায়? জমিন না নিয়া টাকা নিতে পারেন। টাকা? টাকা নেব কি করে? দলিল টলিল তো সব রাজদিয়ায় পড়ে আছে দাদুর কাছে। এখন আমাদের কারোর পক্ষে পাকিস্তানে গিয়ে সেই সব নিয়ে আসা তো সম্ভব না। আপনি গো পাকিস্তানে যাওয়ান লাগবো না, টালিগঞ্জের এই বাড়ির বইয়াই টাকা পাইয়া যাইবেন। পদ্ধতিটাও সে বিশদভাবে জানিয়ে দেয়। বিনয়, সুধা আর সুনীতি 3 ভাই বোন স্ট্যাম্প পেপারে লিখে জমি বিক্রি বা হস্তান্তরের ক্ষমতা হেমনাথকে দিয়ে দেবে। নিত্যর লোক সেটা নিয়ে রাজদিয়ায় গিয়ে তার সঙ্গে দেখা করবে। কলকাতা থেকে পাকিস্তানে চলে যেতে চায় নিত্যর হাতে এমন বহু ক্রেতা আছে। সবচেয়ে বেশি দাম যে দেবে তার নামেই বিনয়দের জমিটা রেজিস্ট্রি করে দেবেন হেমনাথ। টাকাটা ঢাকার মারোয়ারিদের কাছ থেকে হুন্ডি করিয়ে ওদের কলকাতার বড়বাজারের গদি থেকে তুলে নিতে তিলমাত্র অসুবিধা হবে না। এইভাবে মারোয়ারিদের মারফত ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে আকছার টাকা পয়সা লেনদেন চলছে। বিনয়দের কষ্ট করে বড়বাজার অবধি যেতেও হবে না, নিত্যদাসী নিজে গিয়ে টাকাটা এনে দেবে। একটু ভেবে সে আরও বলে, আপনারা সন্দেহ করলেও করতে পারেন যে আমি টাকাটা মাইরা দিমু, কিন্তু এক দেশে আমাকে বাড়ি, আপনারা আমার আপনা মানুষ, হেমকতরে কত সম্মান করি। তেনার নাতি নাতনিকেও আমি ঠকামু না। মাথার উপর তো ভগবান আছে, ধর্ম আছে, আমারে বিশ্বাস করতে পারেন। যদি না আপনি গো টাকা মারণের মতলব করি নিবংশ হমু, আমাকে মাথায় ঠাটা পড়ব। কিন্তু এত বুঝিয়ে সুঝিয়েও সুফল কিছুই হলো না। বিনয় নিষ্পৃহ সুরে বলল, রাজদিয়ার জমি নিয়ে আমরা এখন কিছুই করব না, যা করার দাদুই করবেন। হিরণদের জমি বাড়িতে হাতছাড়া হয়েছেই, সেসবের জন্য দালালির আশা নেই। এদিকে বিনয়রাও তাদের অতটা জমি বেচবেও না, এক্সচেঞ্জও করবে না। কি যে এদের ভাবগতিক! নিত্যদাস মুষড়ে পড়ে, হতাশা সুরে বলে, নিজেকে কতখানি ক্ষতি করলেন অহন বুঝতে পারবেন না ছোটবাবু। একখান কথা কইয়া থইলাম, পরে কপাল থাপড়াইতে হইব, তখন আর কিছু করণের থাকব না। যাই গিয়া, মেলা রাত হইয়া গেছে, আইজ উইঠা পড়ি। শীতের রাইতে গাড়ি ঘোড়া কইমা যায়, এরপর কসবার বাস পামু না। ছোটবাবু আপনি খাড়া না কইয়া দিছেন, তবু আমি লাইগা থাকুম গেলাম। পরের হপ্তাহে হেমকত্তা সিটি লইয়া আহুম। এরই মধ্যে রাইজ দেয়া জমিনটা বেচবেন কি না ভাইবা দেখেন। 2 বোনের লগে 2 ভগ্নিপতির লগে পরামর্শ কইরেন। দাড়ি কর্তা তো বুড়া মানুষ, পেরথেমিতে কত কিছুই দেখছেন, কত কিছুই হনছেন, তেনার মতো লইয়েন। নিত্য উঠে পড়েছিল। হঠাৎই জামতলী হাই স্কুলের মৃত হেডমাস্টার রামরতন গাঙ্গুলির বৃদ্ধা স্ত্রী এবং তার 3 মেয়ে ছায়া, মায়া আর বাসন্তীর মুখ চোখের সামনে ভেসে উঠল বিনয়ের। তার পাশে নাসের আলী আর রামরতনের কথাবার্তা শুনে বিনয় জানতে পেরেছিল জামতলীতে রামরতনদের 40 খানি উৎকৃষ্ট চাষের জমি ছাড়াও আছে বসতবাড়ি, বাগান, পুকুর ইত্যাদি। তাদের সম্পত্তির দলিল রেখে এসেছেন নাসেরের কাছে। রামরতন বিশেষ করে অনুরোধ করেছিলেন নাসের যেন সুযোগ পাওয়া মাত্রই তাদের জমিবাড়ি বিক্রির ব্যবস্থা করেন। খালি হাতে কলকাতায় যাচ্ছেন, সেখানে টাকার বড় দরকার। এই কদিন আগেই বিমলদের বাড়ি গিয়েছিল বিনয়। রামরতনের স্ত্রীকে জিজ্ঞেস করা হয়নি নাসের আলী এর মধ্যে তাদের বাড়িটারি বেচার বন্দোবস্ত করতে পেরেছেন কিনা। অবশ্য তেমন কিছু হলে বৃদ্ধা নিশ্চয়ই তাকে খবরটা দিতেন। খুব সম্ভব কলকাতায় আসার পর নাসেরের সঙ্গে তিনি যোগাযোগই করতে পারেননি। নিত্যদাস যে রকমের ফন্দিবাজি লোক,
রামরতনের সম্পত্তির ব্যাপারে মাথা খাটিয়ে কিছু একটা ফিকির আর বার করতে পারবে না? বিনয় হাত নেড়ে বলল, আর একটু বসে যান, একটা কথা আছে, কাজের কথা। কি কাম? আগে বসুন তো, সব শুনুন। কাজটা করে দিতে পারলে আপনার বেশ ভালোই লাভ হবে। টাকা পয়সার গন্ধ পেয়ে মুষড়ে পড়া ভাবটা কেটে যায় নিত্যদাসের। লহমায় চাঙ্গা হয়ে ওঠে সে। জামতলির নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হুনুম না কেন। তার পাশার স্টিমার ঘাট থেকে 4 মাইল পূর্বে। আলিশান গ্রাম, বামন কায়েত, যুগি, তেলি, কামার, কুমার, মুসলমান, নানা জাইতের মানুষের বাস আছে। বড় বড় দিঘি, পদ্মবিল। নিত্যদাস যেভাবে শুরু করেছে তাতে জামতলির ভৌগোলিক এবং ঐতিহাসিক বিবরণ আরও অনেকক্ষণ চলত। হাত তুলে তাকে থামিয়ে দিল বিনয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওই জায়গাটা আপনি ভালো করেই চেনেন। সেইখানে গেছিও কয়েকবার। তা আতখা জামতলির কথা উঠাইলেন যে ছোটবাবু? দরকার আছে। পাকিস্তানে আপনার যে কাজের লোকেরা আছে তারা কি জামতলি যেতে পারবে? জামতলি কেন? টাকা পাইলে পাকিস্তানে যেইখানে কইবেন সেইখানে চইলা যাইব। কন, জামতলিতে কি করতে হইব? রামরতন গাঙ্গুলি এবং তার পরিবার সম্পর্কে সবিস্তারে জানিয়ে বিনয় বলল, ওদের জমি বাড়ির দলিল আছে নাসের আলী নামে এক ভদ্রলোকের কাছে। তিনি জামতলি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। একসময় রামরতনবাবুর প্রিয় ছাত্র ছিলেন, খুবই ভালো মানুষ। রামরতনবাবু তাকে সম্পত্তি বিক্রির দায়িত্ব দিয়ে এসেছিলেন। খুব সম্ভব তিনি এখনও তা করে উঠতে পারেননি। বন্দি ফিকির না জানলে পাকিস্তানে বইয়া হিন্দু সম্পত্তি বেচা অত সহজ কাজ নয়। তা আপনি কি আপনার লোকেদের দিয়ে রামরতনবাবুর বাড়িটারি বিক্রির ব্যবস্থা করতে পারবেন? ওর ফ্যামিলি ভীষণই কষ্টে আছে। টাকাটা পেলে ওরা বেঁচে যাবেন। অবশ্য আপনার যা প্রাপ্য ঠিকই পাবেন। নিশ্বাস পারুম, আপনি তো জানেন আমার হাতে কত গাহেক আছে। তেনারা এইখানে টাকা পয়সা দিয়া দানপত্র লেখাইয়া বর্ডারের ওই পারে চইলা যায়। তাহলে তো খুবই ভালো হয়। যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করে দিন। আগে নাসের আলীর কাছে লোক পাঠাই। গাঙ্গুলি মশায়ের সম্পত্তিগুলা নিয়ে তিনি কদ্দূর কি করতে পারছেন খবর লইতে হইবে। এরপর যা করণের করুন। কবে নাসের আলীর কাছে লোক পাঠাতে পারবেন আপনি? কাইলি বর্ডারের ওই পারে খবর পাঠামু। লগে লগে তখনই আমার লোক জামতলিতে চইলা যাইব। পরের হপ্তাহে তো হেমকর্তা চিঠি লইয়া আপনার কাছে আইতেই আসি। নাসের আলীর লগে দেখা কইরা আমার লোক কি জানতে পারছে আপনারে কইয়া যামু। যদি নাসের সাহেব অহনো কিছু না কইরা উঠতে পারেন, গাঙ্গুলি মশাইয়ের ফ্যামিলির লগে আমার দেখা করণ লাগবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যেদিন বলবেন সেদিনই আপনাকে রামরতনবাবুর স্ত্রী আর মেয়েদের কাছে নিয়ে যাব। নিত্যদাস আর বসল না। চেয়ারের হাতলে ভর দিয়ে উঠে দাঁড়ায়। সে এখন উৎসাহে টকবক করছে। মনে লয় মা কালীর দয়া এই কামটা আমি কইরা দিতে পারম ছোটবাবু। চলি। সবার কাছে বিদায় নিয়ে সে দরজার দিকে পা বাড়ায়। আজ বিনয়ের অফিস জয়েন করার দিন। জীবনের একটা পর্ব শেষ, নতুন পর্বের সূচনা। কাল রাতে ভালো করে ঘুমোতে পারেনি সে। বারবার তার ঘুমটা ভেঙে যাচ্ছিল আর মাথার ভেতর নানা চিন্তা বিজবিজ করছিল। ছিল এক অদ্ভুত মানসিক চাপ। চাপের কারণটা এই রকম। আনন্দ তার বাবার একসময়ের মক্কেল এবং তাদের পারিবারিক হিতাকাঙ্ক্ষী জগদীশ গুহ ঠাকুরা তাকে ধরে চাকরিটার ব্যবস্থা করে দিয়েছে। বিনয়ের সঙ্গে কথা বলে তাকে পছন্দও হয়েছে জগদীশের। ছোটোখাটো একটা পরীক্ষাও নেওয়া হয়েছিল। জগদীশের কাগজে নিউজ এডিটর তারাপদ ভৌমিক তাকে একটা প্রতিবেদন লিখতে দিয়েছিলেন। পরীক্ষায় সে ভালোই উতরে গিয়েছিল। তারাপদ লেখাটা যথেষ্ট তারিফও করেছেন। তার লেখার হাত যে চমৎকার সেটা জগদীশকে জানিয়েও দিয়েছেন। একটা লেখা না হয় দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু তারাপদ বলেছেন রোজই বিনয়কে কিছু না কিছু লিখতে হবে, এমন সব রিপোর্ট যা পাঠকরা গোগ্রাসে গিলবে। তাতে কাগজ সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়বে, প্রচারও বেড়ে যাবে হুহু করে। সবই ঠিক, কিন্তু বিনয়ের দুশ্চিন্তা নিত্য নতুন চমকপ্রদ লেখার যোগান সে কি দিতে পারবে? জগদীশ গুহ ঠাকুর আর তারাপদ ভৌমিককে তার ভালো লেগেছে। জগদীশ রাশভারী উচ্ছ্বাসীন, তবু টের পাওয়া যায় তিনি স্নেহপ্রবণ। তবে তারাপদ ভৌমিক একেবারে মাটির মানুষ। কিন্তু অন্যান্য সহকর্মীরা কেমন হবে কে জানে। এসব মিলিয়ে বিনয় নার্ভাস হয়ে পড়েছিল। সকালে উঠেও অস্থিরতা দুর্ভাবনা কাটেনি। কর্মজীবনে প্রথম পা ফেলতে চলেছে, সেজন্য এক ধরনের উত্তেজনাও হচ্ছে। সেই সঙ্গে আনন্দোজ্জয় হচ্ছে না তা নয়। এসবের মধ্যেই মুখঠুক ধুয়ে বাইরের ঘরে হিরণ, সুধা এবং দারিক দত্তর সঙ্গে বসে যে চা খেল।
বিনয় চাকরিতে জয়েন করবে, কিন্তু সুধার উত্তেজনা তার চাইতেও বেশি। চা খেতে খেতে ভাইকে জিজ্ঞেস করলো, এই তোকে কখন বেরোতে হবে? আনন্দদা এসে আমাকে নিয়ে যাবে বলেছে, দেখি কখন আসে। সেই কবে বলে গিয়েছিল, ভুলে টুলে যায়নি তো? হিরণ হালকা ধমকে সুরে বলল, ভুলে যাবে কি যে বলো না, কোনো মাথা মুন্ডু নেই। আনন্দকে তো জানি, খুবই দায়িত্বশীল ছেলে, কথা যখন দিয়েছে ঠিক চলে আসবে, চিন্তা করো না। হিরণ 9টা নাগাদ অফিসে বেরিয়ে যায়। চান টান সেরে 8:45 খেতে বসে। তাই রোদ উঠতে না উঠতেই এই বাড়িতে কয়লার উনুন ধরিয়ে রান্নার তোড়জোড় শুরু হয়। তবে সকাল বিকেল সন্ধে বা রাতে চাটা করা হয় ইলেকট্রিক হিটারে বা স্টোভে। রান্না হয় 2 ভাগে। প্রথমে মাছের ঝোল। সরস্বতী বিধবা মানুষ নিরামিষ খান, আমিষের ছোঁয়া পর্যন্ত বারণ। তাই মাছ হয়ে গেলে উনুন ভালো করে নিকিয়ে ভাত, ডাল, ভাজা, 2-3 রকমের নিরামিষ তরকারি করা হয়। আজ হবে বেগুন ভাজা, মুগের ডাল, আলুকপির ডালনা এবং পালংয়ের ঘণ্ট। মাছ নামিয়ে উনুন সাফ করে ডাল বসিয়ে চা করে নিয়ে এসেছিল সুধা। উমাকে আনাজ কাটার দায়িত্ব দিয়ে এসেছে। তবে চা খেতে খেতে মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে সব দেখে আসছে। ডাল ফুটে উঠলেই সম্বরা দিয়ে নিজের হাতে অন্য রান্নাগুলো সেরে ফেলবে। সুধা বিনয়কে জিজ্ঞেস করল, আনন্দদা কখন আসবে তোকে বলে গেছে? না। ভালো করে জেনে নিসনি কেন? বিনয় জানে তার এই ছোট দিদিটি ছোটোখাটো তুচ্ছ ব্যাপারেও ভীষণ অস্থির হয়ে পড়ে। সে উত্তর করল না। একটু চিন্তা করেই সুধা এবার বলল, শোন না, তুই এক কাজ কর। কি? চান করে তোর হিরণদার সঙ্গে খেয়ে রেডি হয়ে থাক। আনন্দদা এলে তক্ষুনি বেরিয়ে পড়তে পারবি। সুধার এই কথাগুলো মনোপুত হলো বিনয়ের। আনন্দ আসার পর তাকে বসিয়ে রেখে চান খাওয়া করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। প্রথম দিনই লেট করলে তার সম্বন্ধে অফিসের লোকজনের, বিশেষ করে কর্তৃপক্ষের ধারণা খারাপ হবে। সেটা সে একেবারেই চায় না। সে বলল, হ্যাঁ ঠিক আছে। সুধা কি উত্তর দিতে যাচ্ছিল, উমা এসে খবর দিল ডাল ফুটে গেছে। এখন আর এক মুহূর্ত বসার সময় নেই। এক ঢোকে বাকি চা শেষ করে সুধা রান্নাঘরে ছুটল। বিনয়ের এই ছোট দিদি একসময় ছিল কুঁড়ের বাদশা। পাশ ফিরে শুতেও যেন তার কষ্ট হতো। কিন্তু বিয়ের পর বছরে আগাগোড়া সে পাল্টে গেছে। এখন সে ঘরের লক্ষ্মী মার্কা সুগৃহিণী। সারাক্ষণ সংসারের যাবতীয় ঝক্কি দশভুজা হয়ে সামলায়। ক্ষিপ্র হাতে 8:30টার ভেতর সব রান্না সেরে ফেলল সুধা। এর মধ্যে হিরণ আর বিনয় স্নান হয়ে গিয়েছিল। কাঁটায় কাঁটায় 8:45 তাদের খেতে বসিয়ে দিল। খাওয়া দাওয়া সেরে হিরণ অফিসে চলে গেল। আর সাদামাঠা ঘরোয়া পোশাকে অপেক্ষা করতে লাগলো বিনয়। আনন্দ এলে জামা কাপড় পাল্টাতে আর কতক্ষণ, তারপর দুজনে বেরিয়ে পড়বে। 9টার পর 10টা বাজল, তারপর 11টা। বেলা যত বাড়ছে ততই চঞ্চল হয়ে উঠতে থাকে সুধা। বিনয়কে বলে, কিরে, আনন্দদা তো এখনো এলো না, অফিস তো 10টায় বসে যায়। বিনয়েরও যে চিন্তা হচ্ছিল না তা নয়, কিন্তু সেটা জানালে সুধা আরও অস্থির হয়ে পড়বে। তার দুর্ভাবনা কাটিয়ে দেবার জন্য স্বাভাবিক থাকতে চেষ্টা করল বিনয়। বলল, অফিস থেকে হয়তো দেরি করে নিয়ে যেতে বলেছে। আনন্দদা আগে এসে কি করবে? সুধা কোনো উত্তর দিল না। তার চাঞ্চল্য কতটা কমলো, আদৌ কমলো কি না কে জানে। শেষ পর্যন্ত উৎকণ্ঠার অবসান। 12:15টায় আনন্দ এলো। সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে উমা নিচে গিয়ে তাকে বাইরের ঘরে নিয়ে এলো। সুধা আর বিনয় সেখানেই বসেছিল। অন্যদিনের মতো দারিক দত্ত 11টা নাগাদ খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। বুড়ো মানুষ, শরীর নড়বড়ে হয়ে গেছে। খাওয়ার পর ঘণ্টা 3 দিবানিদ্রা না নিলে তার খুব কষ্ট হয়। সুধা জিজ্ঞেস করল, এত দেরি করলেন যে আনন্দদা? কোথায় দেরি? 12:15 বাজে, দেরি না? আনন্দ বুঝিয়ে দিল, খবরের কাগজের অফিস, বিশেষ করে নিউজ ডিপার্টমেন্ট অর্থাৎ বার্তা বিভাগ 24 ঘন্টায় খোলা থাকে। তবে কাজের ব্যস্ততা বাড়ে দুপুরের পর থেকে। তখন প্রধান সম্পাদক থেকে শুরু করে নিউজ এডিটর, চিফ রিপোর্টার সবাই চলে আসেন। পৃথিবী নামে গ্রহটি তো আগের মতন অপার শান্তি স্বর্গ হয়ে নেই। প্রায়ই কোথাও না কোথাও ঘটছে ভয়াবহ সব ঘটনা। গণহত্যা, স্বাধীনতার জন্য লড়াই, বৈধ গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল। দ্বিতীয় মহাযুদ্ধ থেকে সেই যে শুরু হয়েছে তার শেষ নেই, শুধুই অশান্তি। এছাড়া মারাত্মক মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই।
ভূমিকম্প, বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি ইত্যাদি। বিনয় যাদের কাছে কাজ করবে এমনিতে তাদের কেউ দুটোর আগে আসেন না, তাই তাড়াতাড়ি যাবার মানে হয় না। আনন্দ বিনয়কে বলল, হাতে অনেক সময় আছে, তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে খেয়ে নাও। আমার খাওয়া হয়ে গেছে। হিরণদা অফিসে থাকলে 9:45 খেতে বসে। ছর্দিও আমাকে আজকে জোর করে বসিয়ে দিয়েছিল, যদি দেরি করে গেলে চাকরিটা ফসকে যায়, তাই। তোমাকে নিয়ে আর পারা যায় না। সুধা অপ্রস্তুত হয়ে পড়ল। ঠোঁট কামড়ে সামান্য হেসে বিনয়কে বলল, সেই তো কখন খেয়েছিস, আর দুটো খেয়ে নে। আনন্দদা আগের দিন যখন এসেছিলেন নেমন্তন্ন করা হয়নি। হাত জোর করে মজার সুরে বলতে লাগলো, নিজ গুণে ত্রুটি মার্জনা করে আপনিও দুমুঠো খেয়ে যান। অসম্ভব, এখনো ভাত হজম হয়নি। আনন্দ জানায় বিনয়কে নিয়ে যাবে বলে সে আজ অফিস যায়নি। বাড়ি থেকে এইমাত্র খেয়ে দিয়েই আসছে। আদরের শালিকাটি যেন জোরজার না করে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল সুধা। আনন্দ বিনয়কে বলল, বাড়িতে বসে থেকে কি হবে, চলো বেরিয়ে পড়া যাক। বিনয় উধারের একটা ঘর থেকে 5 মিনিটের ভিতর ধপধপে ধুতি এবং ফুল শার্টের ওপর সোয়েটার পরে চলে এলো। চুল পরিপাটি করে আঁচড়ে নিয়েছে, জুতোও পরা হয়ে গেছে। যাচ্ছি রে ছর্দি। এই দাঁড়া দাঁড়া, জুতো খুলে আয় তো আমার সঙ্গে আয়। কোথায় যাব? আয় না। 1 মিনিট আনন্দদা, আমরা যাবো আর আসবো। ঠিক আছে। সুধা ভাইকে টানতে টানতে তার আর হিরণের শোবার ঘরে নিয়ে এলো। খাট, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি দিয়ে ঘরটা সাজানো। একধারে কাঠের সিংহাসনে রয়েছে লক্ষ্মী, দুর্গা, সিদ্ধিদাতা গণেশ এবং কাঁচ দিয়ে বাঁধানো কালীর ফটো। আগে পুজো টুজোর তেমন ঝুঁক ছিল না সুধার, কিন্তু 46-এর দাঙ্গার সময় যেভাবে পার্ক সার্কাসে অনিবার্য মৃত্যুর মুখ থেকে বেঁচে তারা নিরাপদ জায়গায় চলে যেতে পেরেছিল, সেটাকে দৈব করুণা ছাড়া অন্য কিছু সে ভাবতে পারে না। আর তারপর থেকেই তার ঈশ্বর ভক্তি বেড়ে গেছে। রোজ সকালে বাসি কাপড় ছেড়ে গা ধুয়ে পরিষ্কার শাড়ি পরে দুর্গা, লক্ষ্মী ইত্যাদি 4 দেবদেবীকে প্রণাম করে তার দিন শুরু হয়। হিরণ অফিসে যাবার পর স্নান সেরে ফের শাড়ি বদল। এবার দেবদেবীর ফটোগুলো গঙ্গা জলে ধুয়ে মুছে ফুলচন্দন দিয়ে সাজিয়ে ঘণ্টাখানেক ধরে পুজো চলে। সন্ধেবেলায় পেতলের পঞ্চপ্রদীপ এবং সুগন্ধি ধূপ জেলে হাত জোর করে অনেকক্ষণ ধ্যান করে সে। দৈনিক 3 পর্বে তার আরাধনা। শীত গ্রীষ্ম 12 মাস এই রুটিনের হেরফের নেই। সরস্বতী আসার পর এই পুজোর মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। দেশ থেকে তিনি কুলদেবতা দেবাদিদেব মহেশ্বরকে নিয়ে এসেছিলেন। পাথরে খোদাই মূর্তিটা রয়েছে তার শোবার ঘরে। তিনিও 3 বার পুজোয় বসেন। হিরণ মাঝে মাঝে রগড় করে সুধাকে বলে, তুমি আর জেঠিমা দুজনে মিলে বাড়িটাকে একেবারে তপোবন বানিয়ে ছাড়বে দেখছি। সুধার 2য় দফার পুজো হয়ে গিয়েছিল। দেবদেবীর সিংহাসনের সামনে দাঁড়িয়ে ভাইকে বলল, শুভ কাজে যাচ্ছিস, এই নে ঠাকুর প্রণাম করে যা। ঈশ্বর টিশ্বর নিয়ে সুধার মতন বাড়াবাড়ি বিনয়ের অত নেই। এই ব্যাপারে কোনোদিনই সে মাথা ঘামায়নি। খানিকটা নিষ্পৃহ ভাব, ভগবান ভগবানের মতন থাকুক, আমি আমার মতো থাকি, এই রকম আর কি। কিন্তু আজ যে কি হয়ে গেল, হাঁটু মুড়ে বসে মেঝেতে মাথা ঠেকিয়ে আলাদা আলাদা করে 4 দেবতাকে প্রণাম করল। নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, মনে মনে হয়তো ঈশ্বরের করুণা চেয়ে নিল। বিনয় উঠে দাঁড়াতে সিংহাসন থেকে 2-4টে ফুল তুলে তার কপালে ঠেকিয়ে পকেটে পুরে দিয়ে সুধা বলল, ফেলে দিস না কিন্তু পুজোর ফুল। বিনয় মাথা নেড়ে জানালো সে ফেলবে না। সুধা বলল, চল এবার, আনন্দদা অপেক্ষা করছেন। দুজনে বাইরের ঘরের দিকে এগিয়ে গেল। সুধাদের বাড়ি থেকে বড় রাস্তায় এসে ঘড়ি দেখল আনন্দ। 1টা বাজতে এখনো 7 মিনিট বাকি। চারিদিকে বেশ লোকজন আছে। ট্যাং ট্যাং আওয়াজ করে ট্রাম চলছে, প্রাইভেট বাস চলছে, কন্ডাক্টরদের হাঁক কানে আসছে। মাসখানেক আগে পাকিস্তান থেকে এই শহরে আসার পর যে কোনো বড় রাস্তায় পা ফেললে, তা টালিগঞ্জেই হোক কি শিয়ালদা বা শ্যামবাজার, কন্ডাক্টরদের এই লাভস শুনে আসছে বিনয়। একই ধরনের খ্যানখ্যানে টানা সুর, একই বলার ভঙ্গি। মনে হয় কোনো স্পেশাল গানের স্কুল থেকে স্বরলিপি রপ্ত করে এই কন্ডাক্টররা সুরটা গলায় তুলে নিয়েছেন। অবশ্য বাসের রুট অনুযায়ী লিরিক্সটা পাল্টে পাল্টে যায়। শীতের এই দুপুরবেলায় মানুষজন আছে ঠিকই, কিন্তু তাদের কোনো রকম তাড়া নেই।
ট্রাম, বাস কি অন্য সব গাড়ি টাড়ি চলছে ঢিকিয়ে ঢিকিয়ে, কেমন যেন অলস, তড়াহীন। 3-3.5 ঘন্টা আগে অফিস টাইমের যে ব্যস্ততা ছিল, এখন তার লেশমাত্র চোখে পড়ে না। আনন্দ বলল, চলো একটা ট্যাক্সি নেওয়া যাক। ওহো, কেন? রোজ রোজ তো আপনি ট্যাক্সি করে অফিসে পৌঁছে দেবেন না, ট্রামে বাসে করে আমাকেই যাতায়াত করতে হবে। তাছাড়া হাতে তো সময় আছে, আমজনতার গাড়িতে গেলেও 2টোর ভেতর ঠিক পৌঁছে যাব। ঠিক আছে। ওদের কথাবার্তার মধ্যেই একটা ট্রাম এসে গেল। দুজনে সামনের দিকের ফার্স্ট ক্লাসে উঠে পড়ে। গাড়ি প্রায় ফাঁকাই। জানালার ধারে জোড়া সিটে আনন্দ আর বিনয় পাশাপাশি বসল। খানিকটা চলার পর আনন্দ ডাকল, বিনু। হ্যাঁ বলুন। কদিন ধরেই তোমার সম্বন্ধে সুনীতির সঙ্গে আলোচনা করছিলাম। কি আলোচনা? বাবার বন্ধু জগদীশবাবুর কাগজের অফিসে তোমার চাকরি হয়েছে ঠিকই, কিন্তু বাজারে আরও অনেক কাগজ রয়েছে। জগদীশবাবু খুবই আশাবাদী। তার ধারণা তার পেপার বছরখানিকের ভেতর দাঁড়িয়ে যাবে। কিন্তু কি? এটা ফ্যাক্ট যে পশ্চিমবাংলায় মানুষ অনেক বেড়ে গেছে, রিডারশিপও বেড়েছে, কিন্তু খবরের কাগজ পড়াটা হলো হ্যাবিট। প্রত্যেকটা কাগজের কম হোক বেশি হোক কিছু লয়াল পাঠক থাকে, তারা চট করে নতুন কাগজের দিকে ঝুঁকবে না। পিকিউলিয়ার সাইকোলজি। আর নিউ জেনারেশনের যে রিডার বাড়ছে, তাদেরও ঝোঁক পুরনো নাম করা কাগজগুলোর দিকেই। পরিচিত কোনো কিছুর বাইরে মানুষ সহজে যেতে চায় না। আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না। আনন্দ বুঝিয়ে দিল, নতুন একটা কাগজের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা শুধু থাকাই নয়, সেটা লাভজনক করে তোলা অত্যন্ত কঠিন। জগদীশ গুহ ঠাকুরা তো যথেষ্ট উদ্যোগী এবং অত্যন্ত বিচক্ষণ শিল্পপতি, শেষ না দেখে ছাড়বেনও না। তবু 1 বছরের মধ্যে কাগজ কতটা কি করতে পারবে সে সম্বন্ধে সংশয় থেকেই যায়। যত টাকাই থাক, যদি ক্রমাগত লোকসান দিতে হয়, উৎসাহ ঝিমিয়ে পড়তে বাধ্য। আনন্দ বলতে থাকে, আপাতত যা পাওয়া গেছে সেটা করো। 2 মাস পর আমাদের অফিসে কিছু লোক নেবে। নানা ডিপার্টমেন্টে কম করে 12-14 জন জুনিয়র অফিসার দরকার। 6 মাস প্রবেশন পিরিয়ড, তারপর পার্মানেন্ট। প্রবেশনের সময় দেবে 400 করে, পার্মানেন্ট হয়ে গেলে 850 দিয়ে শুরু। তারপর তো সমস্ত বেনিফিট আছেই। তোমার বর্দি বলছিল তোমার জন্য ওখানেই একটা ব্যবস্থা করে দিতে। একটা অ্যাপ্লিকেশন লিখে দিও আমাকে নেক্সট উইকে। খবরের কাগজে বিনয়ের চাকরি হয়েছে, কিন্তু এ নিয়ে হিরণ এবং সুধা খুব একটা খুশি নয়। বরং বলা যায় বিনয়ের ভবিষ্যৎ সম্বন্ধে তারা যথেষ্ট দুশ্চিন্তায় আছে। নতুন কাগজ কবে আছে কবে নেই। সুধাদের ইচ্ছা সরকারি বা নামকরা বড় কোনো কোম্পানিতে ভাইয়ের চাকরি হোক, যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। হিরণ তাদের অফিসে তো বটেই, আরও 2-1টা অফিসে বিনয়ের জন্য দরখাস্তও জমা দিয়েছে। সুধাদের মনোভাব অবিকল আনন্দদের মতোই। যতদিন না মনের মতন কিছু একটা জুটছে, খবরের কাগজের কাজটাই চালিয়ে যাক বিনয়। বেকার বসে থেকে লাভ নেই। বিনয় বলল, হ্যাঁ ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা কার নামে দিতে হবে? টু দ্য জেনারেল ম্যানেজার। তার তলায় আমাদের কোম্পানির নাম আর ঠিকানা লিখবে। ভালো কথা, পাকিস্তান থেকে হেমদাদু তোমার ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ডিগ্রিগুলো ডুপ্লিকেট পাঠাতে পেরেছেন? না, সেই যে একখানা চিঠি লিখেছিলেন, তারপর তো আর কোনো যোগাযোগই নেই। তবে কদিন আগে নিত্যদাস ছর্দির বাসায় এসেছিল, বলে গেছে 1 সপ্তাহের ভেতর দাদুর 2nd চিঠিটা নিয়ে আসবে। সেই চিঠির সঙ্গে পাঠাতে পারেন। জগদীশবাবু ভালো মানুষ, তার ওপর নিজেই তো কাগজের মালিক। তিনি ডিগ্রি না দেখেই তোমাকে চাকরিতে নিয়েছে, কিছু বলার নেই সেখানে। কিন্তু গভর্নমেন্ট অফিসই হোক আর বড় মার্চেন্ট অফিসই হোক, তোমার সার্টিফিকেটগুলো খোয়ানোর কথা হয়তো বিশ্বাস করবে, কিন্তু ওগুলো না দেখে চাকরি দেবে না। পাকিস্তানে এখন যা অবস্থা, তাড়াতাড়ি ডিগ্রির নকল পাওয়াও অসম্ভব। অন্তত মার্কশিটের ডুপ্লিকেট, কিংবা যে স্কুল আর কলেজে পড়েছো সেখানকার হেডমাস্টার আর প্রিন্সিপাল যদি লিখে দেন তুমি ওইসব ইনস্টিটিউশন থেকে পাশ করেছো, তাহলেও আশা করি কাজ চলে যাবে। আমার ধারণা রিফিউজি হিসেবে এইটুকু কনসিডারেশন তোমার প্রাপ্য।
এই জাতীয় কথাবার্তা হিরণের সঙ্গে আগেই হয়েছে বিনয়ের। আনন্দর সঙ্গেও হয়েছিল কিনা মনে পড়ল না। ডিগ্রি টিগ্রির ডুপ্লিকেট না পাওয়া যাক, হেডমাস্টার এবং প্রিন্সিপালের চিঠি পাওয়া যাবে ধরে নিয়েই হিরণ তার চাকরির জন্য তৎপর হয়ে উঠেছে। বিনয় বলল, আপনি যা বললেন দাদুকে সবই জানিয়েছি, এখন দেখা যাক কি উত্তর আসে। পাকিস্তান থেকে আসার সময় যে বর্ডার স্লিপ দিয়েছিল সেটা যত্ন করে রেখেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই। ইন্টারভিউর সময় কিন্তু ওটা কাজে লাগবে। তুমি যে জেনুইন রিফিউজি, ওটাই কিন্তু তার ডকুমেন্ট। ট্রাম কালীঘাট ভবানীপুর সার্কুলার রোড পার হয়ে অনেক দূর চলে এসেছে। এখন বাঁ দিকে আদিগন্ত ময়দান, ঘন সবুজ ঘাসে ছাওয়া বিশাল এক জাদু কার্পেট। দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় পরীর নেচে চলেছে অবিরাম। আরও দূরে রেস কোর্সের সাদা গ্যালারি, তার গা ঘেঁষে রাস্তা। ওই রাস্তা ধরেও ট্রাম, বাস, মোটর চলছে। এধার থেকে সেগুলো খেলনা গাড়ির মতো মনে হচ্ছে। ময়দানের নানা জায়গায় থোকায় থোকায় মানুষ বসে আছে। অনেকে ঘাসে পা ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চার দঙ্গল ফাঁকা মাঠ পেয়ে উদ্দাম হয়ে উঠেছে। মনের খুশিতে তারা যেন উড়ে বেড়াচ্ছে। কোথাও স্থির চিত্র, কোথাও চলমান ছবি। পাশ থেকে হঠাৎ আনন্দ বলল, জানো বিনু, আমার দিদি আর জামাইবাবু সেদিন আমাদের বাড়িতে এসেছিল। ওদেরও খুব ইচ্ছে যে আমার অফিসে তোমার চাকরিটা যেন হয়। আমাকে একটু চাপ দিয়ে গেছে, যেমন করে পারি ওটা করে দিতেই হবে। বিনয় প্রথমটা হতবাক হয়ে যায়। আনন্দর দিদি জামাইবাবু মানে শিশির এবং স্মৃতিরেখা, ঝুমার মা বাবা। তার চাকরির জন্য ওরা এত উৎসাহী কেন? নিজের অজান্তেই প্রশ্নটা করে ফেলল সে। হাসির চিকন একটা রেখা খেলে গেল আনন্দর ঠোঁটে। আস্তে আস্তে মাথা নেড়ে বলল, কারণ কিছু একটা আছে বিনু। কি কারণ? ছেলেবেলা থেকেই তো ওরা তোমাকে দেখছে। তোমার ভীষণই ওয়েল উইশার। ভালো চাকরি পেলে জীবনে এস্টাবলিশড হবে, ওরাও সেটাই চায়, এই আর কি। বিনয় পরিষ্কার টের পেল আসল উত্তরটা আনন্দ এড়িয়ে গেল। কয়েক পলক আনন্দকে লক্ষ্য করে সে। স্মৃতিরেখাদের সম্বন্ধে আর কোনো প্রশ্ন না করে ধীরে ধীরে জানালার বাইরে চোখ ফেরায়। স্প্ল্যানেডে এসে ট্রাম থেকে নেমে যে বাসগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শ্যামবাজারের দিকে যায়, তার একটা ধরে যখন বিবেকানন্দ রোডের কাছাকাছি বিনয়রা এসে নামল, 2 বাজতে তখনও মিনিট 7 বাকি। রাস্তার যে দিকটায় ওরা নেমেছে তার উল্টো দিকের জগদীশবাবুদের অফিস, কাগজের অফিস। ওপারে যেতে যেতে বিনয়ের চোখে পড়ল মস্ত অফিসের গেটের মাথায় সাইনবোর্ড লাগানো হয়েছে। হলুদের ওপর বড় বড় লাল হরফে লেখা নতুন ভারত। বিনয় বলল, সেদিন যখন এসেছিলাম এই সাইনবোর্ডটা তো দেখিনি। কেমন করে দেখবে? কি নাম পাওয়া যাবে তখনও তো ঠিক হয়নি। কদিন হলো পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে সাইনবোর্ড করিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। নাম পাওয়া যায়নি মানে? আনন্দ বুঝিয়ে দিল, ইচ্ছামতো পত্রপত্রিকা বার করা যায় না, সেজন্য দিল্লি থেকে সরকারি অনুমতি দরকার। কেননা নিয়ন্ত্রণ না থাকলে একই নামে হয়তো 5টা কাগজ বেরিয়ে যাবে, তাতে বিরাট সমস্যা। জগদীশবাবু মাস 2-3 আগে তার কাগজের জন্য অনেকগুলো নাম পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত নতুন ভারত নামটার অনুমোদন পাওয়া গেছে। আনন্দ জিজ্ঞেস করল, কি ভালো হয়েছে নামটা? হ্যাঁ, খুব ভালো। দেশ স্বাধীন হয়েছে, নতুন করে সেটা গড়ে তুলতে হবে। এই ব্যাপারে নিউজ পেপারের একটা বড় রোল রয়েছে। সেদিক থেকে কিন্তু নামটা বেশ সিগনিফিক্যান্ট। হঠাৎই বিনয়ের নজরে পড়ল অফিস বিল্ডিংটার গোটা ছাদ জুড়ে মস্ত প্যান্ডেল খাটানোর তোড়জোড় চলছে। বাঁশের ফ্রেম তৈরি করে আধা আধি তেরপল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। মজুররাও হাঁকডাক করে বাকি অর্ধেক এখন ঢাকছে। আচ্ছা আনন্দদা, ওখানে কি হবে? বুঝতে পারছি না, ভেতরে চলো, জগদীশবাবুকে জিজ্ঞেস করে জেনে নেব। কদিন আগে আনন্দের সঙ্গে প্রথম যখন বিনয় এখানে আসে, বাড়িটা ছিল প্রায় নিঝুম। বাইরে থেকে শুধু রোটারি মেশিন চলার শব্দ শোনা যাচ্ছিল। আজ সেটা তো আছেই, সেই সঙ্গে ভেসে আসছে অন্য আওয়াজও। বহু মানুষ একসঙ্গে কথা বললে যেমন শোনায়, ঠিক তেমনই। গেটের কাছে এসে দেখা গেল একজন মাঝবয়সী হিন্দুস্থানি দারোয়ান টান টান দাঁড়িয়ে আছে। গায়ে খাকি উর্দি, মাথায় পাগড়ি। সেদিন একে দেখা যায়নি। আনন্দ তাকে জিজ্ঞেস করে, জগদীশবাবু এসেছেন? হ্যাঁ সাব, 1 বাজে মালিক আ গিয়া।
ভেতরে ঢুকে পড়ল। চারিদিক সরগরম, সারা অফিসে তুমুল ব্যস্ততা, ছোটাছুটি। একতলার বিশাল হলঘরের আধখানা জুড়ে সেদিনই রোটারি মেশিন দেখে গিয়েছিল বিনয়। অন্যদিকটায় বেশ কটা লাইনো মেশিন। মেশিনগুলোর পাশে উঁচু দেওয়াল তুলে নিউজ প্রিন্ট রাখার ব্যবস্থা। বিশাল বিশাল গোলাকার চাকার মতন বিদেশি নিউজ প্রিন্টের রিল ডাঁই হয়ে পড়ে আছে। তার পাশে আবার একটা দেওয়াল, ওই দেওয়ালের পর কাতার দিয়ে নতুন সাইকেল, কম করে 16-17টা। প্রতিটি সাইকেলের সামনের হ্যান্ডেলের সঙ্গে আটকানো হলুদ রং করা টিনের প্লেটে লাল হরফে লেখা রয়েছে নতুন ভারত। এতগুলো সাইকেল দিয়ে কী হবে কে জানে। বিনয় অবাক হলেও এই নিয়ে কোনো প্রশ্ন করল না। সেদিন ছাপাখানায় বেশি লোক ছিল না, বড়জোর 5-7 জন। লাইনো মেশিন চালাচ্ছিল 2-3টি কম্পোজিটর। আজ 2 জায়গাতেই প্রচুর লোক। সারা এলাকায় ঝড় তুলে রোটারি মেশিন চলছে। ওধারে কম্পোজিটররা সামনে হাতে লেখা কপি রেখে দ্রুত বোতাম টিপে টিপে কম্পোজ করে চলেছে। হলঘরটার একধারে সিঁড়ি। আনন্দ আর বিনয় দোতলায় উঠে এলো। এখানেও একতলার মতন লম্বা হলঘর। কাঠ আর কাচ দিয়ে গোটা হল জুড়ে অগুন্তি খুপড়ি বানানো হয়েছে। একটা খুপড়িও ফাঁকা নেই। দোতলা থেকে তেতলা সব ফ্লোরের নকশাই একরকম। এখানে হলঘরের অর্ধেক জুড়ে বিশাল নিউজ ডিপার্টমেন্ট। সেটার একধারে নিউজ এডিটর এবং অ্যাসিস্ট্যান্ট এডিটরদের আলাদা আলাদা কামরা। বাকি আধখানা ম্যানেজিং ডিরেক্টর, এডিটর, জেনারেল ম্যানেজারদের চেম্বার। আজ নিউজ ডিপার্টমেন্ট গমগম করছে। 2টো টেলিপ্রিন্টার খটখট আওয়াজ তুলে হিল্লি দিল্লির খবর উগড়ে দিচ্ছে ক্লান্তিহীন অবিরাম। বিনয়কে সঙ্গে করে আনন্দ নিউজ ডিপার্টমেন্টের উল্টো দিকে জগদীশ গুহ ঠাকুরতার চেম্বারের সামনে চলে এলো। পালিশ করা কাঠের চওড়া দরজার পাল্লায় চকচকে পেতলের প্লেট লাগানো হয়েছে। সেটাই লেখা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড এডিটর। আগের দিন এই প্লেটটা দেখেনি বিনয়। সেদিনে সে বেয়ারাটাই দরজার বাইরে টুলের ওপর বসেছিল। আনন্দকে সে চেনে। তড়িৎ পায়ে উঠে দাঁড়িয়ে বলল, নমস্কার স্যার। তোমাদের সাহেবকে খবর দাও, আমরা ওর সঙ্গে দেখা করব। সাহেবের ঘরে এখন কেউ নেই, একাই আছেন, আপনার ব্যাপারে খবর দিতে হবে না। জগদীশ গুহ ঠাকুরতার সঙ্গে আনন্দের সম্পর্ক কতটা নিবিড় বেয়ারা তা জানে। সে পাল্লা ঠেলে দরজাটা আধা আধি খুলে দিল। জগদীশ বিরাট সেক্রেটারিয়েট টেবিলের ওপর ঝুঁকে খুব মগ্ন হয়ে কী সব টাইপ করা কাগজপত্র দেখছিলেন। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। আরে আনন্দ, এসো এসো, বসো। এই বিনু মানে বিনয়কে নিয়ে এলাম। তোমার শ্যালক না? হ্যাঁ জগদীশ কাকা। আজ তো বিনয়ের এখানে জয়েন করার তারিখ, তাই চলে এলাম সঙ্গে নিয়ে। নো নো আনন্দ, নো। মানে? ওকে সঙ্গে করে আনাটা ঠিক হয়নি। না মানে? তুমি ছেলেটাকে স্বাবলম্বী হতে দাও। এরপর বিনয়ের দিকে তাকিয়ে জগদীশ বললেন, যে ডিপার্টমেন্টে তোমার জয়েন করার কথা সেখানে গিয়ে ডিপার্টমেন্টাল এডিটরের সঙ্গে দেখা করো। তিনি তোমার কাজ বুঝিয়ে দেবেন। যাও। কদিন আগে যে জগদীশের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল বিনয়ের, তিনি ছিলেন নরম স্নেহশীল একজন মানুষ। কিন্তু সেক্রেটারিয়েট টেবিলের ওধারে আজ যিনি বসে আছেন তিনি একেবারেই আলাদা, আবেগহীন, যান্ত্রিক। আনন্দ বিনয়কে নিয়ে এসে জগদীশকে ধরে তার কাজের ব্যবস্থা করে দিয়েছিল। ঠিক আছে, তারপর কেউ তাকে আগলে আগলে রাখুক সেটা তিনি চান না। এদিকে আনন্দ উঠে দাঁড়িয়েছিল। বিনয়কে বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। সিট ডাউন আনন্দ। আমি ওকে একা গিয়ে দেখা করতে বলেছি। একটা কথা তুমি মনে রেখো, যখন ইচ্ছা তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু তোমার শ্যালকের ব্যাপারে এখন থেকে কোনো অনুরোধ তুমি করবে না। ওকে প্রোটেকশন দিয়ে চললে ও নিজের পায়ে কোনো দিনই দাঁড়াতে পারবে না। লেট হিম ফেস দ্য ওয়ার্ল্ড। জগদীশের চেম্বারের বাইরে এসে বিনয় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল আজ তাকে নিউজ এডিটর তারাপদ ভৌমিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। হলঘরের ওদিকটায়, অর্থাৎ যেখানে সাব এডিটর, রিপোর্টার, প্রুফ রিডারদের বসার জায়গা, সেখানে একটানা ভনভনে আওয়াজ হচ্ছে। তার সঙ্গে তবলার সঙ্গতের মতন টেলিপ্রিন্টারের অনবরত খটখটানি। তারাপদ ভৌমিকের কামরাটা বিনয় চেনে।
প্রথম যেদিন সেখানে আসে ওই কামরায় তাকে যেতে হয়েছিল। নিউজ ডিপার্টমেন্টের সাংবাদিকদের বসার জন্য টেবিলগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে হলঘরের এই ধার থেকে ও ধারে যাবার জন্য ফাঁকে ফাঁকে প্যাসেজ রয়েছে। বিনয় আর দাঁড়ালো না, প্যাসেজের ভিতর দিয়ে তারাপদ ভৌমিকের কামরার সামনে চলে এলো। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। যারা নতুন এসেছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।